প্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা মধ্যপ্রাচ্য যে যুদ্ধ হচ্ছে, কেউ ইরানের পক্ষে, কেউ আমেরিকার পক্ষে। এটা স্বাভাবিক, পৃথিবীর সব যুদ্ধেই পক্ষ বিপক্ষ থাকে। কিন্তু এই যুদ্ধে ইরাক, ইরান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, দুবাই, আমেরিকা, ইসরায়েল, প্যালেস্টাইন এইসব কিছু ছাড়িয়ে এটার ইম্প্যাক্টটা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান এদের উপরে কীরকমভাবে পড়বে সে বিষয়টা একটু ভেবে দেখা দরকার। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যেই পরিমাণ শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করে, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, এই অঞ্চলে যেই পরিমাণ লোক আমাদের বাংলাদেশ থেকে গিয়ে কাজ করে, বাংলাদেশ এবং পাকিস্তানের বিশেষ করে, বাংলাদেশের বৈধ শ্রমিকের সংখ্যা মিডল ইস্টে 6 মিলিয়ন, অর্থাৎ 60 লক্ষ। যদি আপনি অবৈধ যারা আছে তাদের সহ হিসাব করেন, প্রায় 7 মিলিয়ন, 70 লক্ষ মানুষ এই মিডল ইস্টে কাজ করে। এই মিডল ইস্টে কাজ করা 70 লক্ষ মানুষের সাথে, মানে 7 মিলিয়ন মানুষের সাথে আপনি হিসাব করেন প্রত্যেক পরিবারে এভারেজে যদি 5 জন মানুষ থাকে, তাহলে আরও 5-7-35 মিলিয়ন মানুষ, মানে 70 লাখ মানে 7 মিলিয়ন। আর 7 মিলিয়নের সাথে যদি আপনি 5 জন করে পরিবারের সদস্য ধরেন, 5-7-35, এই 35 মিলিয়ন মানুষ, বোঝেন যে কি একটা বিপদের মধ্যে এখন আছে। এদের জীবন, এদের জীবিকা, এদের পরিবার, এদের অর্থনীতির ভিত্তি, সামাজিক যে তাদের অবস্থান, ছেলে মেয়েদের স্কুল, স্ত্রী সন্তানদের ভরণ পোষণ, বৃদ্ধ মাতা পিতার ওষুধ, সব কিছুই কিন্তু এই মধ্যপ্রাচ্যের শ্রমিকের উপরে ডিপেন্ড করে। কোনো কোনো শ্রমিক 10 বছর, 20 বছর, 25 বছর, আমি সৌদি আরবে এবং কাতারে, দুবাইতে 30 বছর থেকে কাজ করে, 35 বছর থেকে কাজ করে, এইরকম লোকও দেখেছি। এখন যদিও বাংলাদেশ তাদের ঘরবাড়ি, কিন্তু সত্যিকার অর্থে তাদের আসল ঘরবাড়ি কিন্তু দুবাই, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার। এই যে অঞ্চলের মানুষ, এদের জীবন এবং জীবিকা এই মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা, অর্থনীতি এবং কর্ম উপযোগী থাকার উপরে ডিপেন্ড করে। আমারও পরিবারের ছোট ভাই, ভাগিনা, ভগ্নিপতি, প্রতিবেশী, কাজিন, এরকম অসংখ্য মানুষ এই মিডল ইস্টে বিভিন্ন দেশে কর্মরত আছেন। এখন বাংলাদেশের অর্থনীতি যে রেমিটেন্সটা আসে, এই রেমিটেন্সের মূল ভিত্তি হচ্ছে মধ্যপ্রাচ্যের শ্রমিক। আমাদের বাংলাদেশ থেকে আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়াতে, কানাডাতেও একটা বিশাল জনগোষ্ঠী আছে, কিন্তু থাকলেও এদের কাছ থেকে যে রেমিটেন্স যায় সেটা মধ্যপ্রাচ্যের চাইতে কম। কেন কম বলি আপনাকে? ব্রিটেনে যারা থাকে, একটা সার্টেন সময় কেউ যদি 5 বছর কর্ম বিষয় থাকে বৈধভাবে, তারা ব্রিটিশ এখানে সেটেল হয়ে যায়, তারপরে ব্রিটিশ হয়। কেউ যদি ছাত্র এসেও 10 বছর বৈধভাবে থাকে, তারা এখানে সেটেল হয়। যারা বিয়ে করে আসে তারা এখানে সেটেল হয়, যার কারণে তাদের সন্তানরা এখানে থাকে, তাদের পরিবার এখানে থাকে, তাদের জীবনটা এখানেই, এখানে ঘর বাড়ি, এখানেই ব্যবসা বাণিজ্য। যার কারণে বাংলাদেশে শুধু আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের জন্য অনুদান ছাড়া তাদেরকে বাংলাদেশে টাকা পাঠাতে হয় না। কিন্তু মধ্যপ্রাচ্যের যে শ্রমিক কাজ করে, যে কর্মজীবী মানুষ কাজ করে, যে ব্যবসায়ী ব্যবসা করে, তার সমস্ত টাকা বাংলাদেশে চলে যায় তাদের নিজেদের খাওয়া পড়ার পর। তাহলে বাংলাদেশের বৈদেশিক যে মুদ্রা অর্জন, যেটা শ্রমের মাধ্যমে, সেটার মূল ভিত্তিটাই হচ্ছে এই মধ্যপ্রাচ্য। আপনারা দেখেছেন ইরান ইরাকের যুদ্ধ যখন লাগে, বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক কুয়েত থেকে, ইরাক থেকে, ইরান থেকে, সৌদি আরব থেকে, বিভিন্ন দেশ থেকে ফিরে এসছে। তো ফিরে আসার পরে দেশের অর্থনীতিতে একটা চাপ পড়েছিল। এখন যেটা হচ্ছে, এবারে একটি বা দুইটি রাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যে আপনি এই প্রান্ত থেকে ওই প্রান্ত, আপনি যদি এই দিক দিয়ে সুয়েজ খাল আর ওই দিক দিয়ে পার্সিয়ান গালফ,
এর মাঝখানে যে আরাবিয়ান পেনিনসুলা, এই টোটাল জায়গাটাতে এখন যুদ্ধ চলছে। ইরান যুদ্ধ চলছে, সিরিয়াতে যুদ্ধ চলছে, লেবাননে যুদ্ধ চলছে, সৌদি আরবে বোমা পড়ছে, পড়ছে দুবাইতে, পড়ছে আল আইনে, পড়ছে আপনার মানামাতে, পড়ছে দোহাতে। কোথায় কোথাও আর নিরাপত্তা নেই, পড়ছে মাস্কেটে। এর ফলে যেটা হয়েছে, এই যুদ্ধটা সমগ্র আরবের যুদ্ধে পরিণত হয়েছে। আরবরা কিন্তু এই যুদ্ধ চায়নি, আরবেরা এই যুদ্ধ শুরু করেনি। এই যুদ্ধটি শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা। এই ইসরায়েল এবং আমেরিকার যারা বন্ধু, তাদের শত্রুর দরকার নেই। এই কথাটি আমরা বহু বছর থেকে বলে এসেছি, এখন তাই তো সত্যি হলো। সৌদি আরব যুদ্ধ করতে যায়নি, কিন্তু এই যুদ্ধবাজ আমেরিকাকে জায়গা দিয়েছে একটি চুক্তির মাধ্যমে, সেই জন্য সৌদি এখন যুদ্ধের অংশ। কাতার যুদ্ধ করতে যায়নি, এই কাতার আমেরিকাকে একটি ঘাঁটি দিয়েছে, সেই জন্য কাতার আজকে লক্ষ্যবস্তু। দুবাই, তারা কখনো কারোর সাথে যুদ্ধ করতে যায় না, কিন্তু আমেরিকাকে জায়গা দেওয়ার ফলে আজকে তারাও যুদ্ধের লক্ষ্যবস্তু। আপনারা জানেন গালফের এই ওমান রাষ্ট্রটি, এটি কিন্তু মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর নানান দেশে সুলতান কাবুস যখন এই দেশের বাদশা ছিল, দীর্ঘদিন থেকে তারা নেগোসিয়েশনের কাজ করতেন, যেমনটা একসময় সুইজারল্যান্ড করত বা এখনও করে। সেই সুইজারল্যান্ডের মতো মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড ছিল এই ওমান। এই ওমানের বাদশা সুলতান কাবুস দীর্ঘদিন থেকে এটা করে এসছেন। এখন তার বাতিজা ক্ষমতায়, তার মৃত্যুর পর তিনিও কিন্তু এই নেগোসিয়েশনটা করেন। তার দেশেও আজকে বোমার আঘাতে জর্জরিত। তারপরে প্যালেস্টাইন, ইসরায়েলে তো পড়ছেই, কারণ ইসরায়েল তো সরাসরি যুদ্ধে আছে। কিন্তু আমেরিকা সেই 7 সমুদ্র 13 নদীর পারে, আটলান্টিকের ওপারে বোমা মারার ক্ষমতা ইরানের নেই। এমন কোনো প্রযুক্তি দিয়ে আমেরিকাতে বোমা ফেলবে, সেটাও ইরানের নেই। যার কারণে যুদ্ধটা বাজিয়েছে আমেরিকা, কিন্তু এই কনসিকুয়েন্সটা ভোগ করছে মধ্যপ্রাচ্য। আর এই মধ্যপ্রাচ্যের শ্রমজীবী মানুষরা যেহেতু বাংলাদেশ, পাকিস্তান, ভারত থেকে এসছে, বিশেষ করে বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের অর্থনীতিতে কৃষি এবং আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আর শ্রমিকের আয়, এই তিনটেই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল স্ট্রাকচার। এখন যদি আমাদের এই মধ্যপ্রাচ্যে 7-8টা দেশে একসাথে যুদ্ধ লাগার কারণে এই 7 মিলিয়ন লোককে যদি দেশে ফিরে যেতে হয়, তারা যদি সময় মতো টাকা না পাঠাতে পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে ধস নামবে। বাংলাদেশে যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাংলাদেশ মোকাবেলা করতে হবে একটি দুর্ভিক্ষের। কেননা মানুষের বাজারে মানে শুধু সদাই থাকলে তো হবে না, বাজারে পণ্য থাকলে তো হবে না, মানুষের কাছে টাকা থাকতে হবে সেটা কিনে খাওয়ার। কারণ বাংলাদেশের অর্থনীতি গত 18 মাস ধরে ডক্টর ইউনূসের অবৈধ সরকারের জাতাকলে এমনিতেই এটা বুকের মধ্যে মাটি লাগিয়ে গেছে। কোটি কোটি টাকা বেহাত হয়ে গেছে, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। সমাজ, অর্থনীতি এবং রাজনীতি একটা ক্রমবর্ধমান চাপের মধ্যে আছে। নতুন সরকার ক্ষমতায় এসে অল্প কটি দিন মাত্র গেল, ঠিক এমন সময়ে এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলো।